আমরা যেটা চাই আমার এন্ডিং জায়গা হচ্ছে মুক্ত মানবের মুক্ত সমাজ। এখন নির্বাচনটাই সবচেয়ে বড় সংস্কার, নির্বাচনটাই রিকনসিলিয়েশন প্রক্রিয়া। এটা নিয়ে আমি নতুন কিছু বলার কিছু দেখি না, কারণ যার যার একটা যুক্তির উপরে দাঁড়িয়ে সে হয়তো তাকে কি বলে যে একটা থিওরাইজ করা বা একটা মোড়কে আবদ্ধ করার কাজটা সে করে, সেটা করতেই পারে, সেটা নিয়ে আমার কোনো বিশেষ বক্তব্য নাই। কিন্তু পয়েন্টটা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে আমি কোনো শব্দ চয়নের থেকে বুঝতে চাই হচ্ছে যে এন্ডিং রেজাল্টটা কি, সেটা হচ্ছে বড় ব্যাপার। ধরুন উদাহরণ দিই, এই যে কথার কথা চলে আসছে যে আমরা পলিটিক্যাল ইসলাম তার যে শক্তিশালী, আমি পলিটিক্যাল ইসলামের কথা বলছি, নট ইসলাম, যে একটা হয়তো অনেক সময় মনে করছি যে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছি। আমার ব্যক্তিগত পজিশন হচ্ছে এটা খুবই কারেক্টলি, কারণ আমরা যা না তার থেকে অনেক সময় অনেক বেশি বলি, অনেক বেশি নিজেরা একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করি। এটা নিয়ে অন্ততপক্ষে আমার হিসাবে বা আমাদের হিসাবে কোনো মানে দ্বিমতের জায়গা নাই, কারণ সেইটা করতে যেয়ে হয়তো সেটাকে আমি একভাবে দেখছি, উনি হয়তো একভাবে তার হিসাবটা সাজাচ্ছে, সেটা মানে বিষয়টাকে আমি ওইভাবেই দেখার পক্ষে। কিন্তু দেখার দরকার যেটা আমার বিবেচনায়, যে আপনি যে আজকের শিরোনাম করছে আদর্শের রাজনীতি, দেখেন আমাদের একটা আলোচনা একেবারেই হচ্ছে না। দেখি যে আমি যে রাজনীতির কথাটা বলি, আমরা রাজনীতির ছাত্র হিসাবে এটা বুঝি, অর্থনীতি হচ্ছে ভিত্তি কাঠামো, রাজনীতি হচ্ছে উপরিকাঠামো। অর্থনীতির ঘনীভূত রূপটাকেই হচ্ছে রাজনীতির চেহারা হিসেবে সামনে আসে, আর এইটা ভাইস ভার্সা, সেটা গড়ে তোলে। তা আপনি ওইটাকে কি পদ্ধতিতে ওই মীমাংসাটা করবেন, যার সাথে তার উপরে দাঁড়িয়ে রাজনীতি, আপনি অন্য অন্য সমাজ কাঠামো করা, তার কালচারাল বিষয়টা করা, আমি বলেছি সবই ভাইস ভার্সা, কিন্তু এইটা হচ্ছে একটা ভিত্তির বিষয়টা আর কি। তা সেইটা একটা দেখার ব্যাপার। তা সেইখানে এখন একটা আসছে যে আইডেন্টি পলিটিক্স হচ্ছে উপরি কাঠামোর কথাটা আসে, ভিত্তি কাঠামো আসে না আমার বিবেচনায়। এবং ভিত্তি কাঠামোটা যে আলোচনা করলে কিন্তু আমাদের অনেক কিছু পদক্ষেপ নেওয়াটা সুবিধা হতো। সুবিধা হতো এই কারণে, কারণ আমি যদি ভিত্তিটা এটা রাখি, আপনি আজকে শব্দের পাশে আপনার শব্দ ধার করেই আমি বলছি যে জান এবং জবানের স্বাধীনতা, ওই জায়গাটাকে যদি যেতে চাই আমরা, তাহলে আমি যে শব্দ, আমি জান না বলে অন্য কথা বলতে পারি, জবান না বলে অন্য কথা বলতে পারি। কিন্তু আসলে তো যেটা আমরা ধরেন আমরা বামপন্থীদের দিক থেকে বলি যে আমরা যেটা চাই আমার এন্ডিং জায়গা হচ্ছে মুক্ত মানবের মুক্ত সমাজ, আপনি এই কথার সাথে মিলাইতে পারেন। তার জন্য তো আপনার একটা আদর্শিক জায়গা, আপনার ভিত্তি কাঠামো ঠিক থাকতে হবে। আর মানুষকে আপনি কালকেই আপনি ওই মোড়কে আবদ্ধ করতে পারবেন সেটা আমরা মনে করি না, কারণ আলটিমেটলি তার কালচারাল ডেভেলপমেন্ট ছাড়া আপনি এটা পারবেন না। সুতরাং সেইটাকে এই পথ অতিক্রম করতে গেলে এক একটা ফেজে এক এক ধরনের জায়গা আসে। ধরুন অনেক কথা বলা যায়, আমি সেদিকে না যেয়ে বলি, এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্ততপক্ষে তরুণ প্রজন্মসহ মানুষের মধ্যে যে ধরনের চিন্তা ভাবনার একটা দুয়ার খুলে গেল, নানামুখীনতা হয়তো আসলো, কিন্তু এইখানে কিন্তু আপনি অন্ততপক্ষে একটা বিবেচনা বোধ থেকে নানা মত আসলেও তার সামনে যদি খুব স্বচ্ছসৎ তুলে ধরা যায়, সে কিন্তু অন্ততপক্ষে তার বিবেচনাকে জাগ্রত করার কাজটা করতে পারে। সেইটাও এক ধরনের অগ্রগতি। আপনি বিবেচনা সেইভাবে করেই আগালে আমি দেখি এইখানে কোনো শব্দ চয়নের মধ্যে আবদ্ধ থাকার জায়গা না। উনি হয়তো যে বিবেচনা থেকে বলেছেন, আমি সেই বিবেচনাটাকে খুব একটা কি বলবো যে মোড়কে আবদ্ধ করার জায়গাটা যেতে চাই না। এটা গেল এই বিষয়ে কথা। আর এই যে দুই ভাইয়ের যে কথাটা যতটুকু আমি বুঝলাম বা মনে করতে পারছি, যে দেখেন বাংলাদেশে আমরা এই যে যাদেরকে অনেক সময় উগ্র, তো খালি আপনি একটা ইসলামপন্থা হলেই উগ্র হয় এমনটি না, কিন্তু এটা খুব কারেক্ট না। কিন্তু এই আলোচনাটা হয়তো আসছে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা এবং আজ পর্যন্ত সেইটাকে নিয়ে তাদের ভূমিকা আপনি তো বাদ দিতে পারেন না। মুক্তিযুদ্ধকে কেউ ব্যবহার করেছে, বিগত দিনের সরকার তার ক্ষমতায় থাকার স্বার্থেই ওই অভিধারাকে ব্যবহার করেই সে আগাইছে, সেটা কে না জানে। তার মূল জায়গাটা নাই। মূল জায়গাটা যদি থাকতো তাহলে আজকে তো নতুন করে আমাদের গণতন্ত্র সংগ্রাম, বৈষম্য মুক্তির কথা, অন্য জায়গাগুলো আর দরকার ছিল না। 54 বছরের বাংলাদেশে এটাই তো অর্জিত হওয়ার কথা ছিল, তো সেটা হয় নাই বলে তো আমরা এই কাজগুলো করছি। কিন্তু তার মানে কেউ যদি ওইটাকে পরিত্যাগ করতে চায় এবং ওইটাকে আনতে চায়, তাহলে আমরা দেখি ডিফেক্টো আমরা যে পুরো ওই যে দীর্ঘ হাজার বছরের ঔপনিবেশিক বিরোধী সংগ্রাম এবং পাকিস্তানের শোষণ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে যেটাকে নাকচ করে দিয়ে নতুন একটা জায়গা আসতে চাইলাম, আবার ওইখানে ফিরে সেটাকে অনেক ক্ষেত্রে অস্বীকার করে বসা হয়। শুধু অস্বীকার না, আমি বলছি ফিরে যাওয়ার কাজটা আছে। সুতরাং আমরা তাদেরকে বিরোধিতা করব আমাদের ওই প্রেমিস থেকে, এই লজিক্যাল জায়গায় দাঁড়িয়ে এবং একটা বাস্তবতার জায়গায় দিয়ে, যে আমাদের ওই যে মানুষের মুক্তির জায়গাটা কিন্তু একটা অসম্ভব জায়গায় দাঁড়াচ্ছে। সুতরাং এইটাকে আপনি ফাইট না করে
আগাতে চাইলেও আমরা কিন্তু আগাতে সেটা পারবো সম্ভব না। না এবং সেই জায়গাটা সেই করতে হবে। লড়াই সেই সংগ্রাম জারি থাকবে, থাকা দরকার মানে বাস্তবিক প্রেক্ষাপটেই। একটু পরবর্তী আলোচনাতে যেতে চাই, নির্বাচনমুখী বাংলাদেশও রয়েছে আমাদের আজকের আলোচনাতে। রনি ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে আপনি বলেছেন যে ফ্যাসিস্ট শক্তির জন্য গণতান্ত্রিক সুযোগ রাখা আর খাল কেটে কুমির আনা সমান। আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের শূন্যতা তৈরি করে কিনা, যদি কোনো ধরনের শূন্যতা তৈরি করে থাকে, সেই শূন্যতা পূরণে বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার বা এর সকল অংশীজন আমরা সকলে মিলে যে সকল পদক্ষেপ নিয়েছি সেটা কি যথেষ্ট কিনা? দেখেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিশাল শূন্যতা তৈরি করে, খুনাখুনি, পিটাইয়া মারা, রাজাকার বলা, হ্যাঁ, এগুলো বিশাল শূন্যতা। এবং শূন্যতা মানে কি, রাজনীতিটা একটা ভায়োলেন্ট ফেনোমেনা আকারে এক্সিস্ট করবে যখনই আপনি আওয়ামী লীগ থাকবেন। এই জন্য আমি বলতেছি যে আওয়ামী লীগ ব্যাপারটা কি, আওয়ামী লীগ ব্যাপারটা হলো একটা নফসানিয়াত, একটা ক্যারেক্টারিস্টিক। এটা আপনি যে দলই করেন আপনার মধ্যে থাকতে পারে। এটা আমি সহজ উদাহরণ দিচ্ছি বারবার। আপনি যদি মনে করেন যে আমার আত্মীয় সবচেয়ে যোগ্য লোক, তারে চাকরিটা দেওয়া দরকার, আপনি আওয়ামী লীগ যে দলই করেন। তো ফলে আওয়ামী লীগ ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এখন আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি, একটা ফ্যামিলিতে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত। তো ফলে আপনি তো ক্লিনজিং করতে পারবেন। আমি এই জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছিলাম। যারা ক্রিমিনাল তাদের বিচার করেন, আর যারা অনুসারী মানে সমর্থক, মানে আওয়ামী লীগ করা অভ্যাস আর কি, ধরেন ও রাজনীতি বোঝে না, কিছুই না, দরকার নেই, ওর আওয়ামী লীগ লাগবে, নৌকা লাগবে, অভ্যাস ধরেন। অভ্যাস, অনেক বদ অভ্যাস থাকে না মানুষের, বিড়ি সিগারেট খায়, নেশা করে, এটা চেঞ্জ হয় না? তো এটাও চেঞ্জ হবে। সেই চেঞ্জ করার প্রক্রিয়ার মধ্যে আপনাকে ঢুকতে হবে। কিন্তু আওয়ামী লীগই আপনার অপশন, সেই প্রক্রিয়াতে কিন্তু আওয়ামী লীগই আপনার অপশন। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এই মানুষ ভোট দিবে কোথায়? এই কথাটা যারা বলে, তাহলে আপনি ভারত দেখেন, আওয়ামী লীগ এখন কোথায় আছে? ভারতে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে, একটা অপশন আছে আওয়ামী লীগের জন্য, এটা আজকে শেয়ার করি আপনাদের এখানে। সেটা হলো, সে যদি ভারতের মাটিতে একটা ভারত বিরোধী রাজনৈতিক শক্তি আকারে নিজের প্রমাণ করে আসতে পারে, তাইলে ফেরার কথা হইতে পারে। মানে ওইখানে সে বিশাল দল গঠন করবে, করে মোদির বিরুদ্ধে ফাইট দিবে, ফাইট দিয়ে সে একটা কড়া ভারত বিরোধী পজিশন নিয়ে ওইখানে, হ্যাঁ, ভারত দখল করে, ভারত জয় করে সে যদি আসতে পারে, তাহলে মানুষ হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক চর্চা বা আদর্শনিক সেই কথা আমরা বহুবার বলতেই পারি না। কিন্তু আমি যে জায়গাটাতে আসতে চাই সেটা হলো যে, ধরেন আমরা এই মুহূর্তে আজকের বাস্তবতাতে দাঁড়িয়ে যখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি, এই যে পিআর বা গণপরিষদ নির্বাচন এত আলোচনা আসছে কিসের জন্য? বলা হচ্ছে যে ভারসাম্য রক্ষা করতে হবে, বিএনপি যেন এককভাবে কর্তৃত্বপূর্ণ হয়ে যেতে না পারে। এই ভারসাম্যহীনতার যে একটা অবস্থা তৈরি হলো, আওয়ামী লীগের ফিরে আসার সে প্রশ্ন আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু এই ভারসাম্যহীন পরিস্থিতি বা একটা শূন্যতা, সেটা যে অর্থেই আপনি বলেন, সেটা পূরণে আমরা এখন পর্যন্ত গত এক বছরে যে পদক্ষেপ নিয়েছি সেটা সঠিক, মানে আমরা ঠিক পথে আছি? বলি, গট ইউর পয়েন্ট। দেখেন, আমি এই জায়গায় আসতেছিলাম, সেটা হলো, দেখেন, ফলে রিকনসিলিয়েশন আপনি করলেন না। আপনি এখন আওয়ামী লীগের জন্য নানা রকম অপশন রাখার চেষ্টা করতেছেন, নর্মালাইজ করার চেষ্টা করতেছেন। ফলে এখানে আওয়ামী লীগের প্রশ্নের সাথে তো ভারতের প্রশ্নটা জড়িত, আপনি ইন্ডিয়াকে অ্যাক্সেস দিবেন কিনা। ফলে এখন নির্বাচনটাই সবচেয়ে বড় সংস্কার, নির্বাচনটাই রিকনসিলিয়েশন প্রক্রিয়া। যখন নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, এই যে বিপুল সমর্থক আছে বলতেছেন আপনারা, এই সমর্থকরা যার যে মার্কা পছন্দ করে নেবে, কারণ আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত, জামাতের আত্মীয় আছে, বিএনপির আত্মীয় আছে, অসুবিধা কি? ফলে সে যখন অন্য মার্কায় কনভার্ট হবে, হওয়ার মধ্যে দিয়ে তার রিকনসিলিয়েশন হয়ে যাবে সমাজে। ফলে এইটা একটা রিকনসিলিয়েশনের সুবর্ণ সুযোগ। ফলে ভোটাধিকার, নির্বাচন নিয়ে আমার আগ্রহ কম, আমার আগ্রহ হলো ভোটাধিকার। ফলে আপনি যদি ভোটের মাঠটা ভাইভেন্ট করতে পারেন, ভোটাধিকার নিশ্চিত করতে পারেন, এই নির্বাচনের, আপনি যে জায়গায় প্রশ্নটা করছেন, সেই নির্বাচনের মধ্য দিয়া আওয়ামী লীগের প্রশ্নের অর্ধেক মীমাংসা হবে। বাকি অর্ধেক মীমাংসা হবে কীভাবে? বাকি অর্ধেক মীমাংসা হবে, দেখেন, আওয়ামী লীগের রাজনীতিটা হলো ট্রাইবাল পলিটিক্স, মানে গোত্রবাদী রাজনীতি, বংশীয় রাজনীতি, মুজিব পরিবার, শেখ পরিবার, টুঙ্গিপাড়া, এইটা ইলেক্টেড কিং। এই জন্য শেখ হাসিনা, ওই যে রাজকুমারী শেখ হাসিনা বলে না, রাজকুমারী, রাজা রানী, প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী কোনো দলের হয় না, একটা দলের নেতা হইতে পারে সে, কিন্তু যখন সে নির্বাচিত হয়ে যায়, সে আর কোনো দলের থাকে না, সে জনগণের। তাকে সমস্ত জনগণ তাকে অ্যাকাউন্টেবল করতে পারবে। সে কোনোদিনও তারে ভোট দিয়ে নির্বাচিত না করলেও তার কাছেও সে দায়বদ্ধ, যখন সে প্রধানমন্ত্রী। কিন্তু আমরা সবসময় ইলেক্টেড কিং পাইছি 54 বছরে, প্রধানমন্ত্রী তো পাইনি। ফলে আমাদের এই পুরো রাজনীতির অর্থটাই চেঞ্জ করতে হবে, পুরো কাঠামোই চেঞ্জ করতে হবে। সেই কাঠামোর ক্ষেত্রে যখন আপনি একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র করে ফেলতে পারবেন, যখন এখানে ভিন্ন মত পোষণ করার কারণেও তার অধিকার হরণ হবে না, তার নাগরিক অধিকার নিয়ে কোনো টেনশন থাকবে না, এমনিতে আওয়ামী লীগের রিলেভেন্ট হয়ে যাবে।
ফলে আওয়ামী লীগ কি রিলেভেন্ট করতে চাইলে আপনারা তো রাজনৈতিকভাবে এই যে 1 বছরে আপনি যে কথা বললেন এবং 1 বছরে আমাদের পুরাটাই ব্যর্থতা, আওয়ামী লীগের প্রশ্নে আমরা নিদারুণ ব্যর্থতার পরিচয় দিচ্ছি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যর্থতার পরেও এখনো সফল হওয়ার সুযোগ আছে। সেই জায়গা কি? সেই জায়গা হলো আপনারা যদি গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেন এবং গণতন্ত্রকে যদি শুধু আমার ভাই ব্রাদার আমার দলের না, বাংলাদেশের জনগণের এবং ক্ষমতার সাথে দলের না, রাজনৈতিক দলের না, জনগণের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া যদি ডেভেলপ করতে পারেন, ডেফিনেটলি আওয়ামী লীগের রিলেভেন্ট হয়ে যাবে বাংলাদেশ।